আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সারমন স্কুল অ্যান্ড কলেজের ধারাবাহিক অনলাইন ক্লাসের আজকে একাদশ শ্রেণীর গণিত প্রথম পত্র ক্লাসে সুপ্রিয় শিক্ষার্থী তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি একাদশ শ্রেণীর গণিত প্রথম পত্রের তৃতীয় অধ্যায় সরল রেখা স্ট্রেট লাইন সম্পর্কে পড়াবো। তোমরা অবশ্যই নবম দশম শ্রেণীতে পড়ে আসছো, সরল রেখা সম্পর্কে কিছু না কিছু পড়ে আসছো। আজকে আমি বেসিক আলোচনা করতে যাচ্ছি। সরল রেখা, সরল রেখা কাকে বলে একটু খেয়াল করি। সরল রেখা হবে স্ট্রেট লাইন, কোনো একটা সোজা জিনিস হবে, ওয়ান ডাইমেনশনাল অবজেক্ট, একমাত্রিক একটা বস্তু হবে যার শুধুমাত্র দৈর্ঘ্যই থাকবে, প্রস্থ তারপর উচ্চতা এগুলো থাকবে না। উইথ ইজ জিরো, এটার প্রস্থ সবসময় জিরোই হবে। তারপর হচ্ছে বোথ সাইড টেন্ডস টু জিরো, টেন্ডস টু ইনফিনিটি হবে, বোথ সাইড টেন্ডস টু ইনফিনিটি। উভয় পাশটা অসীম পর্যন্ত বিস্তৃত থাকবে। হতে পারে কোনো সরল রেখা, হতে পারে একটা হরিজন্টাল লাইন হতে পারে, অথবা কোনো সরল রেখা হতে পারে একটা ভার্টিক্যাল লাইন হতে পারে, অথবা কোনো সরল রেখা হতে পারে কোনো একটা চতুর্ভুজের ডায়াগোনাল বরাবর কোনো একটা লাইন হতে পারে, তবে তার উভয় পাশটা অসীম পর্যন্ত বিস্তৃত থাকবে। এছাড়া আমরা যদি কোনো একটা ইকুয়েশন গুলোকে, কোনো ইকুয়েশন এটা কি সরলরেখার ইকুয়েশন নাকি বৃত্তের ইকুয়েশন, এগুলো চেনার জন্য সবথেকে একটু কার্যকরী ওয়ে হচ্ছে সরলরেখার ইকুয়েশন গুলো এমন হবে যেখানে যে চলকগুলো থাকবে ওই চলকগুলার পাওয়ার সবসময় 1 থাকবে, সবসময় 1 থাকবে। যে সমীকরণগুলোর পাওয়ার সবসময় চলকের পাওয়ার 1 থাকবে ওই সমীকরণগুলো সাধারণত সরলরেখার সমীকরণই প্রদর্শন করে। এই সরলরেখার এই বৈশিষ্ট্যগুলো আমরা প্রায় সময় দেখে থাকি, যে কোনো সরলরেখার ক্ষেত্রে এই বৈশিষ্ট্যগুলো থাকে। আচ্ছা, সরলরেখা সম্পর্কে তো আমরা বললাম, এবার হচ্ছে আমরা পড়ব স্থানাঙ্ক ব্যবস্থা। স্থানাঙ্ক ব্যবস্থা জিনিসটা কি? আসলে স্থানাঙ্ক ব্যবস্থা জিনিসটা হচ্ছে কোন একটা সমতলে কোন একটা বিন্দুকে আইডেন্টিফাই করার জন্য একটা ব্যবস্থা। একটা বিন্দুকে আইডেন্টিফাই করার জন্য, বিন্দুটা একটা সমতলে কোথায় আছে সেটা আইডেন্টিফাই করার জন্য একটা ব্যবস্থাই হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থা। তো আমরা সাধারণত দুই ধরনের স্থানাঙ্ক ব্যবস্থা সম্পর্কে আলোচনা করব। একটা হচ্ছে কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা, আরটা হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থাটা হচ্ছে আমি যদি একটা বিন্দু নিলাম, আমরা একটা দেখতে পাচ্ছি দুটো অ্যাক্সিস এরা কি করছে, এই ও বিন্দুতে ছেদ করেছে। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এই অ্যাক্সিসগুলো একসাথে ছেদ করছে। আমি এই যে প্রথম চতুর্ভাগে এখানে একটা বিন্দু নিলাম পি বিন্দু, এই বিন্দুটার ভুজ দিলাম এক্স ওয়াই, ভুজ এক্স কোটি হচ্ছে ওয়াই। তো আমাদের কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থাটা হচ্ছে একটা বিন্দুকে আমরা এইভাবেই চিনব, বিন্দুটা এক্স অক্ষ থেকে কত দূরে আর ওয়াই অক্ষ থেকে কত দূরে অবস্থিত। এই যে অক্ষদ্বয় থেকে বিন্দুগুলোর তুলনামূলক দূরত্বটাই হচ্ছে কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থার মূল কথা। এখন আমি যদি এখানে দেখতে পাচ্ছি এক্স আর এখানে দেখতে পাচ্ছি ওয়াই, এক্সটাকে আমরা বলি ভুজ আর ওয়াইটাকে বলি কোটি। এই এক্সটা হচ্ছে আমরা যদি ওয়াই অক্ষ থেকে ওই বিন্দু বরাবর একটা সরল রেখা আঁকি, ওয়াই অক্ষ থেকে ওই বিন্দু বরাবর একটা লম্ব যদি আঁকি, ওই লম্বটাই হচ্ছে ওয়াই অক্ষ থেকে ওই লম্ব বিন্দু পর্যন্ত লম্বটাই হচ্ছে আমার ভুজের মান। আবার আমি যদি এক্স অক্ষ থেকে, দ্যাট মিন্স এটাই হবে এক্স। আবার আমি যদি এক্স অক্ষ থেকে ওই বিন্দু পর্যন্ত একটা লম্ব টানি, ওই লম্বটা হবে কোটি। তার মানে হচ্ছে আমরা কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থায় বিন্দুটাকে আইডেন্টিফাই করব কিভাবে, বিন্দুটা এক্স অক্ষ থেকে কত দূরে এবং ওয়াই অক্ষ থেকে কত দূরে অবস্থিত, এটা তুলনামূলক ভাবে চিন্তা করে ওই বিন্দুটাকে আইডেন্টিফাই করব। এটা হচ্ছে আমাদের কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থার সিস্টেম, যেখানে আমরা বিন্দুগুলোর প্রথম প্রধানকে ভুজ দিয়ে ডাইমেনশন করি আর কোটিটাকে ওয়াই দিয়ে সাধারণত, বা অন্য কিছু দিতে পারে, সমস্যা নাই। এখন আসে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় যেটা হয়, আমার যে বিন্দুটা যে চতুর্ভাগে থাকুক না কেন, এই আমার দেখতে হবে ওই বিন্দুটা এবং মূল বিন্দুর সর্বনিম্ন দূরত্বটাই হবে। পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় কোন বিন্দুকে আর এবং থিটা দ্বারা প্রকাশ করা হয়। আরটা হচ্ছে
ওই বিন্দু এবং মূল বিন্দুর সর্বনিম্ন ডিস্টেন্সটাই হচ্ছে আর। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের যে পি বিন্দুটা, আমরা এটা পেতে গেলে নরমালি দেখা যাচ্ছে এই রেখাংশ এই রেখাংশ ঘুরে এখানে আসতে হবে, কিন্তু যদি সরাসরি পেতে চাই তাহলে ও থেকে পি এই ডিস্টেন্সটাই হচ্ছে তার সরাসরি দূরত্ব। এই ওপিটাই হচ্ছে আমার আর। অর্থাৎ আমি বলতে চাচ্ছি আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো বিন্দুর অবস্থান বের করতে হলে এক্স অক্ষ থেকে কত দূরে দেখতে হয়েছিল আর ওয়াই অক্ষ থেকে কত দূরত্ব দূরে তা দেখতে হয়েছিল। কিন্তু পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় বিন্দুটা মূল বিন্দু থেকে সর্বনিম্ন কত দূরে আছে সেটা হবে আমাদের পি, সেটা হবে আমাদের আর। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল, যেখানে এটা যদি লম্ব হয় এটা হবে ভূমি। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা যে পিথাগোরাসের ফর্মুলা জানি, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে এটাকে আমরা ওই আর এর মানটা কি দাঁড়াই, দুই পাশে যদি বর্গমূল করি √x স্কয়ার প্লাস y স্কয়ার এটা দাঁড়াই। এরপর থিটাতে আমরা কিভাবে চিনব? থিটাটা হচ্ছে আমাদের যে বিন্দুটা আমরা বের করতে যাচ্ছি ওই বিন্দুটা x অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে, x অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে ওটাই হবে আমাদের থিটা। তাহলে আমি কি বললাম, থিটা হচ্ছে যে x অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে ওটাই হবে আমাদের থিটা। কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় তো আমরা x y দিয়ে নির্দেশন করছি কোনো বিন্দুকে, আর পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো বিন্দুকে আমরা r এবং থিটা দ্বারা নির্দেশন করব। তো এখন এই থিটাটা যদি আমি তো যে বিন্দুটা নিলাম এটা প্রথম চতুর্ভাগে নিয়েছি, এখন আমি যদি বিন্দুটা প্রথম চতুর্ভাগে না নিয়ে দ্বিতীয় চতুর্ভাগে নেই তাহলে তো আমার থিটার মান বেড়ে যাবে, তাই না? সেক্ষেত্রে আমার থিটার মান চেঞ্জ হয়ে যেতে পারে। প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে আমাদের যে থিটাটা হবে সেই থিটাটা সমান হবে tan ইনভার্স y/x। কিভাবে আমরা জানি tan থিটা সমান জানি লম্ব বাই ভূমি। আমার এখানে যদি থিটা যদি এখানে, তাহলে ডেফিনেটলি লম্ব এটা y আর ভূমি হচ্ছে x। তাহলে থিটাকে যদি আমি রেখে tan কে পাঠাই দিই তাহলে থিটা ইকুয়াল হবে tan ইনভার্স y/x। এটা প্রথম চতুর্ভাগের জন্য। কিন্তু আমার বিন্দুটা যদি দ্বিতীয় চতুর্ভাগে থাকে তখন তো আমার থিটাটা একটু বড় হয়ে যাবে, তাই না? থিটাটা যদি এখান থেকে শুরু করে এইটুকু পর্যন্ত আসতো তাহলে 180 হতো, দ্যাট মিন্স পাই হতো, কিন্তু পাই থেকে কিছুটা কম। তাহলে দ্বিতীয় চতুর্ভাগের জন্য আমার থিটা হবে মাইনাস পাই মাইনাস tan ইনভার্স y/x। অর্থাৎ আমার 180 থেকে কিছুটা কম, কোনটা কম? tan ইনভার্স y/x এটা কম। আর যদি এটা দ্বিতীয় না হয়ে যদি তৃতীয় চতুর্ভাগে হয়, আমরা জানি অ্যান্টি ক্লকওয়াইজ হিসাব করলে আমাদের যে থিটা হবে সেটা নেগেটিভ দিক দিয়ে হয়। তাহলে তৃতীয় চতুর্ভাগের জন্য থিটা হবে মাইনাস পাই প্লাস tan ইনভার্স y/x। কেন? আমরা যদি অ্যান্টি ক্লকওয়াইজ হিসাব করি তাহলে এটা হবে মাইনাস পাই, কারণ আমার তৃতীয় চতুর্ভাগে বিন্দুটা যদি এখানে থাকে তাহলে মাইনাস পাই পর্যন্ত গিয়ে আবার আমাকে ব্যাক করতে হচ্ছে, এজন্য মাইনাস পাই প্লাস tan ইনভার্স y/x। আর চতুর্থ চতুর্ভাগে হলে থিটা ইকুয়াল হবে মাইনাস tan ইনভার্স y/x। তাহলে আমি কি বললাম, বিন্দুটা যেখানেই থাকুক না কেন আমাদেরকে থিটার মানটা ওই কোণ হিসাব করে আমাদেরকে বের করতে হবে। তাহলে মূলত পোলার স্থানাঙ্কটা হচ্ছে একটা বিন্দু মূল বিন্দু থেকে সর্বনিম্ন কত দূরে আছে সেটা তার আর এর মান নির্দেশ করবে, আর বিন্দুটা বরাবর যে সরলরেখাটা আমরা আঁকছি ওই সরলরেখাটা x অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে ওটাই নির্দেশ করবে। তাহলে আমরা পোলার স্থানাঙ্ক ব্যবস্থা সম্পর্কে এবং কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা সম্পর্কে আমরা মোটামুটি ধারণা নিলাম। এখন আমরা যদি কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থাগুলোতে যদি পোলার স্থানাঙ্কের সাথে যে সম্পর্ক আছে ওটা নিয়ে একটু চিন্তা করি তাহলে কি হয়, আমরা যদি cos θ হিসাব করি cos θ সমান কি হবে, এখানে cos θ সমান আমরা কি জানি ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমি কি বলতো, ভূমি হচ্ছে আমাদের এই যে এটাই x আর অতিভুজ হচ্ছে r। তাহলে x সমান হবে r cos θ। তাহলে এই যে আমরা কি করলাম, যেটা কার্তেশীয় এবং পোলারের মধ্যে সম্পর্ক। তারপরে একইভাবে যদি sin θ সমান আমরা হিসাব করি, sin θ সমান হবে লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে এখানে y আর অতিভুজ হচ্ছে এখানে r। তাহলে সুতরাং y সমান হবে r sin θ। তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পারলাম কার্তেশীয় এবং পোলারের স্থানাঙ্কের মধ্যে সম্পর্কটা। অর্থাৎ আমরা ভুজের যে জায়গাটা থাকবে কার্তেশীয়র মধ্যে, ওখানে যদি আমি তাকে যদি পোলারে কনভার্ট করতে চাই, ভুজের জায়গায় আমি r cos θ লিখতে পারবো আর কোণটির জায়গায় আমি r sin θ লিখতে পারবো। এরপর আমরা একটা টপিকসে যাব, টপিকসটা হচ্ছে অন্তবিভক্তি। অর্থাৎ একটা
সরলরেখাকে কোনো বিন্দু কি অনুপাতে অন্তর্বিভক্ত করছে সেই জিনিসটা আমরা একটু দেখবো। আমাদের পরবর্তী টপিকসের নাম হচ্ছে অন্তর্বিভক্তি। সবাই একটু খেয়াল করি, আমি প্রথম সূত্রভাগে একটা বিন্দু যেটা একটা সরলরেখাকে n:n অনুপাতে অন্তর্বিভক্ত করেছে সেটা দেখাতে যাচ্ছি। আমার এখানে আছে পি বিন্দু, আর এখানে আছে এখানে m, এখানে q। তাহলে আমি q বিন্দু থেকে একটা লম্ব আঁকলাম। পি বিন্দু, আমার যে পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1 y1, আর যেটা আমি m বিন্দু নিয়েছিলাম এটা আমি আর নিই, তাহলে আর বিন্দু সুবিধা হবে, কারণ আমি যেগুলো বিভক্ত করেছি বলছিলাম অনুপাত, ওগুলো m গুণ, সেই জন্য একটু ঝামেলা হয়ে যাবে যদি আমি m নিই। তাহলে এটাকে আমি x1 নিচ্ছি স্থানাঙ্ক, আর qটা নিচ্ছি x2 y2। তাহলে কি হলো, আসলে পি কিউ এই যে রেখাংশটাকে আর বিন্দুটা n অনুপাতে m:n অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। আমরা কি করব, প্রথমে পি বিন্দু থেকে x অক্ষের উপর একটা লম্ব টানলাম, একইভাবে আর বিন্দু থেকে x অক্ষের উপর একটা লম্ব টানলাম, একইভাবে কিউ থেকে x অক্ষের উপর একটা লম্ব টানলাম। তাহলে এখানে আমরা কিছু বিন্দু যদি দিয়ে দিই, আমি a দিলাম, এখানে b দিলাম, এখানে c দিলাম। একইভাবে যদি আমি পি বিন্দু থেকে এই যে আমার বি আর যে রেখাটা, ওই রেখাটার উপর যদি একটা লম্ব টানি, তাহলে এই লম্বটা মনে করো পি, আমি এম দিলাম। একইভাবে বিসি সমান্তরাল করে আমরা আর থেকে সি কিউর উপর একটা লম্ব টানলাম, তাহলে সেই লম্বটা যদি আমি একটা বিন্দু দিয়ে দিলাম, এফ দিয়ে দিলাম, আর এস হলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে x1টা কি, x1টা হচ্ছে বিন্দুটা y অক্ষ থেকে কত দূরে। দ্যাট মিন্স আমরা দেখতে পাচ্ছি বিন্দুটা y অক্ষ থেকে এই ডিসটেন্সটা আছে। দ্যাট মিন্স আমি মূল বিন্দু যদি ও হয়, তাহলে এখানে যদি একটা আমি বিন্দু দিয়ে দিই, মনে করি এখানে আমি ডি দিয়ে দিলাম, তাহলে ডিপি যেটা ও এও সেটা, কেন ডিপি রেখা আর ও রেখা পরস্পর সমান্তরাল এবং সমান, তাহলে আমি এটাকে x1 বলতে পারি। একইভাবে আমার ওবিটাকে আমি বলতে পারি x বলতে পারি, ও থেকে বি পর্যন্ত এটাকে আমি x বলতে পারি। একইভাবে আমি ও থেকে সি পর্যন্ত যেটা আছে সেটাকে আমি x2 বলতে পারি। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের দুটো ত্রিভুজ হলো, একটা হচ্ছে পি এন আর ত্রিভুজ, আরটা হচ্ছে কিউ আর এস ত্রিভুজ। এই দুটো ত্রিভুজেরই এখানে লম্ব, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তাহলে যেহেতু এই দুটো ত্রিভুজ সদৃশকোণী, আমরা জানি সদৃশকোণী ত্রিভুজগুলোর ক্ষেত্রে যেটা হয়, সদৃশ বাহুগুলোর অনুপাত সবসময় সমান থাকে। সদৃশকোণী ত্রিভুজের সদৃশ বাহুগুলোর অনুপাত সবসময় সমান থাকে। তাহলে আমরা এখানে বলতে পারি আমাদের পি এন ডিভাইডেড বাই আর এস। দেখতে পাচ্ছি আমরা পি এন এর সদৃশ বাহু হচ্ছে আর এস, একইভাবে আমাদের পি আর এর সদৃশ বাহু হচ্ছে আর কিউ। তাহলে আমরা পি এন সমান কি লিখতে পারি, দেখতে পাচ্ছি আমরা আমাদের ও এ পর্যন্ত যেটা ছিল সেটার মান হচ্ছে আমাদের x1, আর ও থেকে বি পর্যন্ত যেটা ছিল সেটা হচ্ছে x। তাহলে আমরা আমাদের যে পি এনটা আসলে এবি এর সমান না, কেন পি এন আর এবি পরস্পর সমান্তরাল এবং সমান। এখন আমি চাইলে এই পি এনটাকে এবি বলতে পারি, কেন বলতে পারি, কারণ এবি আর পি এন সমান এবং সমান্তরাল, এই কারণে। তাহলে এবি মানে কি, আসলে এবি মানে হচ্ছে এবিটা কখন পাবো, তখনই পাবো যখন আমি ও বি থেকে ও এটাকে বিয়োগ করব। তাহলে ও বি এর মান আমার কাছে আসছিল কত, x, আর ও এর মান আমার কাছে আসছিল x1। একইভাবে নিচে আমার আর এস যেটা ছিল, আমাদের আর এস টা কখন পাবো, যখন আমি বিসি বের করব, কারণ বিসি আর আর এস সমান্তরাল এবং সমান। তাহলে আমাদের ওসি সমান আমরা x2 পাইছিলাম, আর ওবি সমান আমাদের ছিল x। তাহলে আমি এখানে লিখতে পারি কি x2 মাইনাস x, আর পি আর সমান আমরা m নিয়েছিলাম, আর কিউ সমান আমরা নিয়েছিলাম n। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি কি দাঁড়ায় আমাদের, আমরা এখান থেকে ক্যালকুলেশন করব, কোনাকুনি গুণ করব mx2 মাইনাস mx nx মাইনাস nx1। আমার টার্গেট হচ্ছে কিন্তু x এবং y স্থানাঙ্ক, x এবং y মান বের করা। এই মান বের করে এখানে বসালে আমরা যে বিন্দুটা ওই সরলরেখাকে m:n অনুপাতে অন্তর্বিভক্ত করেছে ওই বিন্দুটা চলে আসবে। তাহলে আমরা এখান থেকে x যুক্ত টার্মগুলোকে এক জায়গায় নিয়ে আসি, তাহলে মাইনাস mx
মাইনাস এন এক্স ইকুয়াল মাইনাস এন এক্স ওয়ান মাইনাস এন এক্স টু। কি দাঁড়াই? আমরা এখান থেকে এক্স কমন নেব। এক্স কমন নিলে কি হবে? মাইনাস এন, আর এদিক থেকে আমরা মাইনাসটা কমন নিয়ে নিই, তাহলে কি হবে? এন এক্স ওয়ান এটা আমাদের এম এক্স টু ছিল, এম এক্স টু। এখন আমরা এক্স কে রেখে ওটাকে পাশে পাঠাই দিব। এক্স কে রেখে পাশে পাঠাই দিলে কি দাঁড়াবে? মাইনাস এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান, আর এখান থেকে মাইনাসটা কমন নিয়ে রাখলে এম প্লাস এন, তাহলে মাইনাস মাইনাস কাটা যাবে। সুতরাং এক্স ইকুয়াল হবে এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান ডিভাইডেড বাই এম প্লাস এন। অর্থাৎ আমি এখানে জাস্ট বুঝের মানটা বের করছি। ঠিক সেমলি অর্থাৎ আমাদের এই আর বিন্দুটা পি কিউ রেখাংশটাকে n/n অনুপাতে বিভক্ত করছে। আমরা বের করব যে ওই বিন্দুটা অর্থাৎ আর বিন্দুটাই বের করব। আমি আর বিন্দুর ভুজটা বের করা তোমাদেরকে দেখালাম, তোমরা ঠিক সেম ভাবে কোটির মানটা ওয়াই এর মানটা বের করতে পারবা। তাহলে ওয়াই সমান কি হবে? ওয়াই সমান হবে ny2 প্লাস ny1 ডিভাইডেড বাই m প্লাস n। এটা হচ্ছে আমাদের অন্তর্বিভক্তির সূত্র, এটা আমাদের কাজে লাগবে। x এর মান যেভাবে বের করতে সেভাবে আমাদের y এর মান হবে। y সমান হবে my2 প্লাস ny1 ডিভাইডেড বাই m প্লাস n। এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে আমাদেরকে যদি মনে করো একটা বিন্দু দিয়ে দিল -5 6, এই বিন্দুটা থেকে আমাদের y অক্ষের দূরত্ব বের করতে বলছেন। y অক্ষের দূরত্ব, কোনো বিন্দু থেকে যদি y অক্ষের দূরত্ব বলে, দেখো তো আমাদের যদি বিন্দুটা এটা হয় তাহলে এটা থেকে y অক্ষের দূরত্ব, তাহলে y অক্ষের দূরত্ব মানে এটা না? তাহলে y অক্ষের দূরত্ব এই মানটা আসলে কার সমান? এটা সমান না? অর্থাৎ ভুজের সমান। অর্থাৎ ওই মানে এই আমাদের y অক্ষের দূরত্ব হচ্ছে এটা, এই y অক্ষের যে দূরত্বটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের x অক্ষের সমান্তরাল মান। তাহলে x আমাদের ভুজের সমান্তরাল মান, তাহলে কিন্তু ভুজের মানটা কিন্তু মাইনাস আছে। মাইনাস থাকলে আমরা মাইনাসটা নিতে পারবো না, কখনো দূরত্ব কখনো কি হয় না, নেগেটিভ হয় না। তাহলে আমাদের পরমাণু মাইনাস নিতে হবে, মাইনাসটা বাদ দিয়ে 5 হবে। আমি বোঝাতে চাচ্ছি কোন বিন্দু থেকে যদি x y অক্ষের দূরত্ব বলে সেক্ষেত্রে আমাদের হবে ভুজের পজিটিভ মানটা হবে, আর কোন বিন্দু থেকে যদি x অক্ষের দূরত্ব বলে ফুটির পজিটিভ মানটা হবে। এই আমাদের জানা রাখতে হবে। মোটামুটি আমাদের ক্লাস আজকে এখানেই শেষ করব। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আমি পড়ালাম কি আজকে হচ্ছে সরলরেখার বেসিক ধর্মগুলো পড়ালাম, তারপর হচ্ছে আমাদের কার্টেসিয়ান এবং পোলার স্থানাঙ্ক ব্যবস্থা সম্পর্কে বললাম। এরপর হচ্ছে মানে কোনো সরলরেখাকে কোনো বিন্দু যদি যে কোনো অনুপাত অন্তর্বিভক্ত করে ওই বিন্দুটা কিভাবে বের করব তার জন্য একটা ফর্মুলা আমরা দাঁড় করালাম। আশা করি এই ফর্মুলা ইউজ করে তোমরা বের করতে পারবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।